শ্রীলঙ্কায় রক্তাক্ত স্টার সানডে গির্জা ও হোটেলে বোমা হামলায় বিদেশি পর্যটক সহ নিহত 2 শতাধিক, আহত 400-রও বেশি। 7 ঘন্টা পর আবারও 2 দফা হামলা, কারফিউ জারি, আটক 7। খোঁজ মিলছে না 2 বাংলাদেশির। তাদের নাম, পরিচয় বা অন্যান্য বিস্তারিত কোনো কিছুই এই মুহূর্তে আমরা বলতে পারছি না। একটি হোটেলে বা একটি হাসপাতালে তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই। ব্রুনাইয়ে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশে জঙ্গি মাদকের কোনো স্থান হবে না। আজ পবিত্র লাইলাতুল বরাত, নামাজ, জিকির আজগার সহ ইবাদতে ভাগ্য রজনী অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তথ্য প্রযুক্তির সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। বিপিও সামিটে বললেন সজীব ওয়াজেদ জয়, নতুন নতুন উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান। এবং তারেক রহমান ও তার স্ত্রীর যুক্তরাজ্যের ব্যাংক হিসাব জব্দে আদালতের আদেশ বেআইনি, মন্তব্য খন্দকার মাহবুবের। এমন বক্তব্য আদালত অবমাননার শামিল, বলছেন দুদক আইনজীবী। শ্রীলঙ্কায় স্টার সানডের প্রার্থনায় 3টি গির্জা ও 3টি অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলায় 35 বিদেশি পর্যটক সহ 2 শতাধিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 400-রও বেশি। রোববার স্থানীয় সময় সকাল 8:45টার দিকে এই বিস্ফোরণ ঘটে। হামলার ভয়াবহতার মধ্যেই দুপুরে 7ম ও 8ম দফায় আরও 2টি বিস্ফোরণ হয়। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে 12 ঘন্টার কারফিউ জারি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ঘটনায় আটক করা হয়েছে 7 জনকে। শ্রীলঙ্কা হামলার ঘটনায় এখন পর্যন্ত 2 বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়া কোনো বাংলাদেশি পরিবার বা ব্যক্তির সহযোগিতা লাগলে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ হাইকমিশন কলম্বোতে একটা ফোকাল পয়েন্ট নির্ধারণ করেছেন। বাঙালি পরিবার বা সদস্য যে কেউ যদি সফর করে থাকেন, তারা যেন তাদেরকে সেখানে জানান। কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা সবসময় সেটা করতে প্রস্তুত। এ পর্যন্ত 2 জন বাঙালি আনঅ্যাকাউন্টেড, যত তাড়াতাড়ি জানতে পারবো বা তাদেরকে ট্রেস করা যাবে, আমরা সেই পরিবারের সদস্যদেরকে জানাবো তারা সেখানে অবস্থান করছেন। তাদের নাম, পরিচয় বা অন্যান্য বিস্তারিত কোনো কিছুই এই মুহূর্তে আমরা বলতে পারছি না। শ্রীলঙ্কার মতো শান্তিপূর্ণ এবং ধর্মীয় সহাবস্থানের দেশে এমন ঘটনা কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। এ ধরনের হামলার বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ জানানোর পাশাপাশি কী উদ্দেশ্যে কারা হামলা চালিয়েছে তা খুঁজে বের করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। যে কোনো ধর্মের হোক, ধর্মীয় স্থানের পরে হামলা হবে, এটা খুবই অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ সবারই করা উচিত। একটা অশান্তি সৃষ্টি করার প্রবণতা, শৃঙ্খল শ্রীলঙ্কায় আগে যুদ্ধ ছিল, ওই সময় একটা কারণ ছিল, কিন্তু এখন সে কারণটা কি? অনেক দিনের জমা করা কিছু আছে যেটা বিস্ফোরিত হচ্ছে, কিন্তু তারা সবাই তো খ্রিস্টান। আবার কেন গির্জা ঘরে তারা এটা করবে? কোনো শক্তি জড়িত থাকে, অবশ্যই তাদের দায়বদ্ধতাটা নিতে হয় এবং এটার প্রতিবাদে তাদের কিছু করতে হয়। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী।
ইস্টার সানডের যে অনুষ্ঠান হচ্ছিল সেই 3টি চার্জে একসঙ্গে বিস্ফোরণ ঘটেছে, গোলাগুলি হয়েছে। বাংলাদেশে এই ধরনের ঘটনার খবর এখনও আমরা পাইনি। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। তা আমরা মনে করি আমাদের বাংলাদেশ এই ধরনের ঘটনা সবসময় আমাদের জনগণ ধিক্কার দেয়। এটা অসাম্প্রদায়িক চেতনার এই দেশ। এখানে কোনো গির্জায়, কোনো মসজিদে, কোনো মন্দিরে, কোনো প্যাগোডাতে মানে হোক, আমরা কেউ চাই না। এদিকে শ্রীলঙ্কায় হামলার পর ঢাকা সহ সারা দেশে মসজিদ, গির্জা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগে থেকে গির্জায় নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকলেও দুপুর থেকে তাদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। মূল ফটকে দিয়ে প্রবেশের সময় তল্লাশি করা হয়। শবে বরাতকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানের মসজিদগুলোতেও নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়া বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার ও গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানান, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ রয়েছেন তারা। পবিত্র লাইলাতুল বরাত আজ। মহান আল্লাহ তাআলার কাছ থেকে বান্দার গুনাহ মাফ, ভাগ্য নির্ধারণ সহ নানা কারণে এই রাত্রি বেশ গুরুত্ব ও তাৎপর্য বহন করে। সন্ধ্যার পর থেকেই দেশের বিভিন্ন মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। মুসলিম উম্মার কাছে ভাগ্য রজনী বলে পরিচিত এই রাতে ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করেন তারা। নফল ইবাদতের মাধ্যমে রাত অতিবাহিত ছাড়াও এই দিনে রোজা রাখেন অনেকেই। প্রতি বছরের মতো এবারও ইসলামিক ফাউন্ডেশন শবে বরাত উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছে বায়তুল মোকাররম মসজিদ সহ বিভিন্ন স্থানে। পবিত্র লাইলাতুল বরাতে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। সেই খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ এবং সিলেট শাহজালাল রহমতুল্লাহির মাজার প্রাঙ্গণে আছেন ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি শুভর কাছে। মামুন, মুসলমানদের যে পুণ্যের রাত সন্ধ্যার সূর্যাস্তের মধ্য দিয়ে সেটি শুরু হয়েছে এবং আপনাকে বলে রাখি যে শবে বরাতের যে চিরচেনা সৌন্দর্য যেটি আমরা মসজিদে, প্রতিটি মসজিদে এই রাতে দেখতে পাই, সেটি এশার নামাজের পরে মূলত বায়তুল মোকাররম মসজিদে সেটি শুরু হয়েছে। এশার নামাজের পর থেকেই মসজিদ ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করেছে এবং মসজিদের মাইকে কোরআন হাদিসের আলোকে শবে বরাতের এই পুণ্যের যে রাত, এটির মাহাত্ম্য সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হচ্ছে এবং সাথে সাথে সন্ধ্যার পরে যে আমরা দেখেছিলাম যে কিছুটা একটু ফাঁকা ছিল, মসজিদে লোকজন তেমন একটা ছিল না, এটা কিন্তু ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করেছে। আপনি জানেন যে মুসলমানদের যে 5টি মহিমান্বিত রাত রয়েছে, লাইলাতুল কদর, শবে মেরাজ, এর মধ্যে এই 5টি রাতের মধ্যে এটিও একটি গুরুত্বপূর্ণ রাত। কারণ মুসল্লিরা দলে দলে মসজিদে প্রবেশ করছেন, তাদের একটি চাওয়া আজকে ইবাদতের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার সমস্ত চাওয়া আল্লাহর কাছে জানানো এবং গুনাহ খাতা মাফ করে নেয়ার এক ধরনের ইচ্ছা তাদের সবার মনের ভেতরে। এবং অনেকেই কিন্তু আমাদের সাথে কথা বলতে গিয়ে বলেছেন, এই যে শ্রীলঙ্কায় যে সিরিজ বোমা হামলার ঘটনাটি ঘটলো, নিউজিল্যান্ডের যে ঘটনাটি ঘটেছে, এটি ছাড়াও সারা বিশ্বে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বাঁধনে তারা যেন একসাথে সুন্দরভাবে পৃথিবীতে চলতে পারে, সেই প্রত্যাশা কিন্তু তারা সবাই করছেন। তা আপনাকে বলে রাখি যে এই মসজিদে সারা রাত ব্যাপী মূলত ইবাদত করা হবে। এই রাতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে প্রতিটি মসজিদের পাশাপাশি বিভিন্ন যে কবরস্থান রয়েছে, আত্মীয় স্বজনের যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য বিভিন্ন কবরেও আমরা দেখেছি যে কবরস্থানে তারা অনেকেই মুসল্লিরা তারা যাচ্ছেন। আর এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, যেহেতু দেশের বাইরে শ্রীলঙ্কাতে একটি বড় ধরনের ঘটনা ঘটেছে, এটি ছাড়াও বাংলাদেশের কোনো মসজিদে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সচেষ্ট রয়েছেন। পাশাপাশি এই এশার নামাজ শেষ হওয়ার পর ফজরের নামাজের পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে আজকের এই মহিমান্বিত রাতের কার্যক্রম শেষ হবে। এই ছিল এখানকার সবশেষ খবর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, সিলেটে। সেখানে আছেন আমাদের রিপোর্টার একরাম। ধন্যবাদ শুভ।
এই পবিত্র রজনীতে আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণের মসজিদ এবং এই আশেপাশে এলাকায় উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। কিছু সময় আগে এশার নামাজ শেষ হলো, এখন দূর দূরান্ত থেকে যারা এখানে এসছে তারা সারা রাত যেইভাবে দেখছেন আপনার সেইভাবেই অবস্থান করবে, সারা রাত এখানে অবস্থান করবে এবং আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় জিকির আজগার, ফাতিহা পাঠ, কোরআন খানি সহ বিভিন্ন দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে। এখানে যারা এসছে মুসল্লিরা শুধুমাত্র সিলেট অঞ্চল নয়, আমরা এখানে বিভিন্ন জনের সাথে কথা বলে দেখেছি, জামালগঞ্জ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে জড়ো হয়েছে আল্লাহর নৈকট্য পাওয়ার আশায়। এবং তারা আমরা দেখেছি যে এই যে মাজার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক সামনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ রয়েছে এবং সেখানে জিয়ারতের জন্য আসে এবং জিয়ারত করে তারা তাদের এখানে বসেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে। কিছু সময় পরপরই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গায়, মসজিদে গ্রুপে গ্রুপে ভাগ করে বিভিন্ন জন দোয়া মাহফিলে করছে এবং সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন যারা এখানে এসছে। সারা রাতব্যাপী এইভাবেই চলবে এবং ফজরের নামাজের পরপরই একটি আখিরি মুনাজাত হবে, সেই মুনাজাতের পরপরই সবাই যার যার গন্তব্যে চলে যাবেন। মামুন, এ ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে শবে বরাতের রজনীতে বিভিন্ন মুসল্লিদের আগমন উপলক্ষে সর্বশেষ। দর্শক, মসজিদে মসজিদে ইবাদত বন্দেগী, নফল নামাজ, জিকির আজগার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং সে খবর জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির, তার আগে ঢাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। অনুকরণ করে নয়, বরং নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে দেশের তরুণ জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে চতুর্থ বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মেধাভিত্তিক অর্থনীতির উপর নির্ভর করে চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে মন্তব্য করে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আগামীর জন্য প্রস্তুত হতে হবে তরুণদের। প্রযুক্তির এই যুগে এসে কাজের পরিধি এখন শুধু শহর কিংবা গ্রামের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটের কল্যাণে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রতিষ্ঠানের কাজ টাকার বিনিময়ে করার পদ্ধতিই পরিচিত আউটসোর্সিং হিসেবে। বিশ্বের দ্রুত অগ্রসর হওয়া এই খাতকে আরও টেকসই করতে কাজ করে থাকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওর উদ্যোগ। বর্তমানে দেশের 50,000 তরুণ তরুণী এই বিপিওর মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করে উপার্জনক্ষম হয়েছেন। সেবা খাতকে ডিজিটালে রূপান্তরের প্রতিপাদ্যে দুদিনব্যাপী এই আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের অর্থে পদ্মা সেতুর মতো জটিল প্রকল্প বাস্তবায়ন করা বাংলাদেশ কোনো ক্ষেত্রেই কারো উপর নির্ভরশীল থাকবে না। বাংলাদেশের সম্পদ ও অর্থ দুটোরই সীমাবদ্ধতা রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের ফলে আত্মবিশ্বাস বেড়েছে দেশের। আগামীতে পরনির্ভরশীলতা আরও কমিয়ে আনতে হবে। দেশব্যাপী প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে ডিজিটাল অর্থনীতির ভিত মজবুত করতে হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, অনুকরণ নয়, উদ্ভাবনে মনোযোগী হতে হবে। বিপিও খাতে কর্মসংস্থান সৃষ্টির যেমন সুযোগ রয়েছে, তেমনি বাংলাদেশের তরুণ প্রজন্মের এখন সময় এসেছে তথ্য প্রযুক্তির নতুন উদ্ভাবন কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার। মনে রাখতে হবে, অনুকরণ নয়, উদ্ভাবন জরুরি। এবারের সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা 2 দিনের এই আয়োজনে অংশ নিয়েছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের যুক্তরাজ্যের 3টি ব্যাংক হিসাব জব্দে আদালতের আদেশ অবৈধ, বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, চমক সৃষ্টি করতে সরকার এ কাজ করেছে। অন্যদিকে খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যকে আদালত অবমাননার শামিল হিসেবে দেখছেন দুদকের আইনজীবী। তিনি বলছেন, আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না করে এ ধরনের বক্তব্য দেয়া অনাকাঙ্ক্ষিত। যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে গত বৃহস্পতিবার আদেশ দিয়েছেন দেশের আদালত। দুদকের ধারণা, 3টি অ্যাকাউন্টে প্রায় 60,000 পাউন্ড বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। হঠাৎ করে তারেক রহমান ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দকে সরকারের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি। দলটির এক আইনজীবী প্রেস ব্রিফিংয়ে আদালতের এই আদেশকে
লেনদেনকে বেআইনি হিসেবে আখ্যা দিয়েছেন। ডক্টর জুবাইদুর রহমান হয়তো বাংলাদেশে আসবেন, রাজনীতিতে অংশগ্রহণ করবেন, এই গুঞ্জনকে ডক্টর জুবাইদুর রহমানকে এখানে ইমপ্লিকেট করা হয়েছে। সম্পূর্ণ বেআইনি এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের দেশের কোনো আদালতের নাই। খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মনে করেন দুদকের আইনজীবী। অনুসন্ধানকালীন সময়ে আইন আদালতকে ক্ষমতা দিয়েছে, যদি কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি, কোনো প্রসিকিউশন এজেন্সি যদি জব্দের আবেদন দেয়, আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে সেটা দিতে পারে। আদেশ সরাসরি খারিজ করে দেয়া এটা অ্যাবসলিউটলি এটা একটা অডাসিটি। আদালতের আদেশ চ্যালেঞ্জ না করে ওই আদালতের আদেশ থেকে বেআইনি বলা এটা এক ধরনের কন্টেম্প্ট অফ কোর্ট। অনুসন্ধান শেষে অর্থ পাচারের প্রমাণ হলে তারেক রহমান ও জুবাইদুর রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হবে বলেও জানায় দুদকের আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্র্যান্ড, মোড়ক, চেহারা সবই বিদেশি, শুধু ভেতরের পণ্যটি নকল। আশঙ্কার কথা হলো নকল ও অবৈধ এসব পণ্য আমরা ব্যবহার করছি শিশুদের ত্বকে। অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মোড়ক ও বোতল চীন থেকে অবৈধভাবে আমদানি করা, তাই এসব শিশু পণ্য দেখে বোঝার উপায় নেই এটি নকল। সদ্যজাত থেকে সব বয়সী শিশুদের জন্য জনপ্রিয় এই টেলকম পাউডারের নকল এভাবেই তৈরি হচ্ছে কেরানীগঞ্জের বরিশর বাজার এলাকায়। এখানে পটাশিয়াম, বেনজিন, মেন্থল আর সুগন্ধির মিশ্রণে অনায়াসেই তৈরি হয়ে যায় ব্যথানাশক, আগুনে পোড়া কিংবা চর্মরোগের জনপ্রিয় ওষুধগুলো। এক ডিস্কি পাকাইলে তো অনেক মাল হয়, এক ডিস্কি পাকাইতাম, একদিন পাকাইতাম আবার 15 দিন পর পর। কেরানীগঞ্জের ঘিঞ্জি এলাকায় কম করে 5টি অবৈধ কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে 36 লাখ টাকা জরিমানা সহ 8 জনকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মাধ্যমে হয়তো এই এলাকায় এই ধরনের নকল পণ্য তৈরি করার প্রবণতা অনেকটা কমে যাবে। সস্তায় ক্রয় করতে গেলে নকল পণ্যটি ক্রয় করে সেই ক্ষেত্রে সচেতন হতে হবে। পাশাপাশি আমরা আরেকটি বার্তা দিতে চাই, যারা এই সমস্ত পণ্য বিভিন্ন শোরুম বিক্রি করছেন, অনেক নামি দামি ব্র্যান্ডেড দোকানেও কিন্তু বিক্রি করছেন, তারাও সতর্ক হবেন, কারণ এই সমস্ত পণ্য নকল পণ্য যেখানেই পাওয়া যাবে প্রত্যেক কিন্তু শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। এদিকে আসন্ন রমজান সামনে রেখে রাজধানীর শ্যামপুরে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার ইমরান হোসেন মামুন ও ইফতেখার হোসেন রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া এজাহারভুক্ত আসামি সাইফুর রহমান জোবায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের উৎস অনুসন্ধানে সোনাগাজীর বিভিন্ন ব্যাংক পরিদর্শন করেছে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। রোববার দুপুরে কড়া নিরাপত্তায় ফেনীর সোনাগাজী আমলি আদালতের বিচারক শরাফুদ্দিন আহমদের আদালতে নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার ইমরান হোসেন মামুন ও ইফতেখার হোসেন রানাকে হাজির করে পিবিআই। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া 5 দিনের রিমান্ডে থাকা এজাহারভুক্ত আসামি সাইফুর রহমান জোবায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। উম্মে সুলতানা পপি তাকে নুসরাত জাহান রাফিকে ছাদের উপরে ডেকে নিয়ে যায় এবং তার হাত এবং পা বাঁধতে সহায়তা করে এবং তার পা চেপে ধরে রাখে। জোবায়ের তার গায়ে কেরোসিন ঢালে, শামীম তার মুখ চেপে ধরে রাখে, কামরুনার মনি তার বুকে চেপে ধরে রাখে এবং তারা ছাদের উপরে তার কাছ থেকে মামলা প্রত্যাহারের জন্য কাগজে স্বাক্ষর নেওয়ারও চেষ্টা করে। এদিকে নুসরাত হত্যার ঘটনায় অবৈধ অর্থ লেনদেনের বিষয়টি অনুসন্ধানে সোনাগাজীতে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক শাখায় যায় পিবিআই। আমরা নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে কোনো আর্থিক সংশ্লিষ্টতা আছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মূলত ব্যাংকগুলোতে দেখছি আর কি। যত ধরনের তথ্য প্রয়োজন হয়, যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট উনি মেনটেন করেন, আমি চেষ্টা করব এবং আমার পক্ষ থেকে সততার সাথে এভিডেন্স সহকারে যদি প্রয়োজন হয় সেটা জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের অনুমতিক্রমে যা প্রদান করতে হয় আমি প্রদান করব। এর বাইরে আরও কয়েকটি ব্যাংকের শাখায় অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে পিবিআই। সময় সংবাদ, ফেনী। সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে 6 ছাত্রকে পিটিয়ে হত্যার 8 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলাটির বিচার। এমনকি আলোচিত এই হত্যা মামলার 60 আসামির সবাই জামিনে রয়েছেন। আসামিরা বিত্তবান ও ক্ষমতাশালী হওয়ায় বিচার কাজে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 7 জন আসলাম, আমি একা 6 জনকে মেরে ফেললো। এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত সব সিলাই
চোখের সামনে 6 বন্ধুকে নির্মমভাবে পিটিয়ে হত্যার দৃশ্য এখনও চোখের সামনে ভেসে ওঠে আল আমিনের। সন্ত্রাসীদের গণপিটুনি থেকে জীবিত ফিরে আসলেও কাজ করার মতো সক্ষমতা নেই তার। বিচার বিলম্বিত হওয়া এবং কোনো প্রকার ক্ষতিপূরণ না পাওয়ায় সবশেষ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের। আজকে 8 বছর আমাদের ওইটা আমরা বিচারও পাইনি। আমাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেটাও দিল না। মানে আমাদের এটা কেসটা ধামাচাপাই দিয়ে ফেলছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের ছেলেটা একটু দেখে আমার খুব কষ্ট হয়। এদিকে ছেলে হত্যার বিচার না দেখেই 3 মাস আগে স্ট্রোক করে মারা যান নিহত ছাত্র ইব্রাহিম খলিলের মা বিউটি বেগম। আলোচিত এই হত্যা মামলার সব আসামি জামিনে থাকায় বিচার পাওয়া নিয়ে হতাশ অপর নিহত ছাত্র কামরুজ্জামান কান্তর বাবা। ওরা আমার চ্যালেঞ্জ করছে 15 দিনে হাইকোর্ট থেকে বাইরে আমু, তুই নিম্নকোর্টে কি করবি? নিম্নকোর্টে আটকাইছি, হাইকোর্ট থেকে বাইরে এসে পড়ছে 15 দিনে বাইরে এসে। ওদের এত হাস্যক্ত, বাপরে বাপ, এদেরকে আমি দেখলে এখন 20 সালাম করি। এদিকে আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকার পরও নির্ধারিত সময়ে সাক্ষী হাজির করতে রাষ্ট্রপক্ষের ব্যর্থতার কারণে বিলম্বিত হচ্ছে বিচার কাজ। দীর্ঘ 6 বছরে 92 সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র 52 জনের। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষী থাকার কারণে আর অনেক ভাড়াটিয়া সাক্ষী মানে ভাড়ায় থাকতো, তারা ওখানে নাই, সাক্ষ্য গ্রহণে এই জন্য দেরি হয়েছে। কে বা কারা এইভাবে এই ঘটনা ঘটাইছে এরকম সুনির্দিষ্ট কিন্তু অভিযোগ নেই। সেই প্রেক্ষিতে আমি হলফ করে বলতে পারি যে আমার আসামি ইনশাল্লাহ খালাস পাবে। 2011 সালের 17 জুলাই শবে বরাতের রাতে সাভারের বড়দিশি গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় 6 শিক্ষার্থীকে। প্রথমে নিহতদের ডাকাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কয়েক দফা তদন্তে বেরিয়ে আসে মূল ঘটনা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় 35 বিদেশি পর্যটক সহ নিহত 2 শতাধিক, আহত 400-রও বেশি। খোঁজ মিলছে না 2 বাংলাদেশির। কারফিউ জারি, আটক 7। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই। ব্রুনাইয়ে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশে জঙ্গি মাদকের কোনো স্থান হবে না। এবং পবিত্র লাইলাতুল বরাতে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ, জিকির আজকার, গুনাহ মাফ ও ভাগ্য নির্ধারণে দোয়া। এই ছিল রাতের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।